হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চলে এসেছি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে। আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইনসাফ অনলাইন স্কুল লাইভে। তো এই লাইভ ক্লাসটা আমরা প্রতিনিয়ত কন্টিনিউ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি তোমরা যদি আমাদেরকে সাথে থাকো সবসময় আর আমাদেরকে ভালোবাসো, তাহলে আমরা প্রতিনিয়ত সেই ক্লাসটাকে তোমাদের স্মরণে শুরু করব এবং চালিয়ে যাব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেটা তোমরা জানো। শুরুতে আমরা লিখে দিয়েছি, আমার যে হেডিং আছে সেখানে আমরা লিখে দিয়েছি আমাদের সকল ক্লাস পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল ইনসাফ অনলাইন স্কুল লাইভ যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে আর আমাদের সকল তথ্য সেখানে আপডেট পাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আর এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন বোর্ডে অলওয়েজই থাকে, এই জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কত বেশি ইম্পর্টেন্ট? অনেক বেশি। ওকে, তো কে কে কোথা থেকে জয়েন করেছো এবং কার নাম কি একটু কষ্ট করে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। আমরা শুরুতে শুরু করছি। আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার জেনারেল ম্যাথ। ওকে, আর আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার 17তম অধ্যায়, 17th। হ্যাঁ, আমি ইংলিশে লিখলাম 17th। আর টপিক্সের নাম যেটা, এটা হচ্ছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে এখন এই পরিসংখ্যান নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলবো, তো শুরুতে তোমাকে মাথায় রাখতে হবে যে পরিসংখ্যান নিয়ে কথা বলছেন, পরিসংখ্যান জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এটা নিয়ে আমরা কেন পড়বো বা কিভাবে পড়বো। তো আশা করি তোমরা সবাই আমাদের কথাগুলো ঠিকমতো বুঝতে পেরেছো। কে কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্টস করো, তাহলে আমাদের পড়ানোর অনেক বেশি সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি আনিকা রুমন আছে আমাদের সাথে আছে ফারজানা বেগম আছে আমাদের সাথে আছে হ্যাপি চান্দু আছে, আরবি বুশরা আছেন, ফারজানা বেগম আছেন, সাদিয়া মেহেক, আরও অনেকে আমাদের সাথে আছে। তো তোমাদের যে বন্ধু বান্ধব অন্যরা যারা আছে একটু কষ্ট করে তাদের নামটা একটু কষ্ট করে কমেন্টসে মেনশন করে দাও, তাহলে তারা আমাদের ক্লাসটাকে এনজয় করতে পারবে। তো আজকে আমরা বেসিক টোটাল জিনিসটাই বেসিকের উপর আজকে কাজ হবে, যেহেতু আমাদের অবজেক্টিভটা বেসিক রিলেটেড থাকে। তো আজকের ক্লাসটা অনেক বেশি লং হতে যাচ্ছে এবং অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো যারা আছো আমাদের সাথে ভালোভাবে থাকো, ভালোভাবে যুক্ত থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো একদম শুরুতে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে পরিসংখ্যান জিনিসটাকে। আমরা গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম, তো ক্লাসটাকে আমরা মাঝপথে একটু থমকে দিয়েছিলাম যে না, আমরা আর আজকে আলোচনা করব না, আমরা পরবর্তী একটা দিন আলোচনা করব। তো সেদিনটা আজকে আসলে। তো আজকের দিনে আমরা আসলেই পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো এবং অনেক বেশি ইনফরমেশন নিয়ে আলোচনা করবো আজকে। ওই দিন আমরা সবগুলো তোমাকে সাজিয়ে দিইনি, গুছিয়ে দিইনি। আজকে আমরা সব কিছু তোমাকে সুন্দর সুন্দর করে লিখে সাজিয়ে গুছিয়ে দিব। আশা করি আমার সাথে সাথে তোমরাও লিখে সুন্দর করে নোট করে নেবে যে এই ইনফরমেশন যদি তুমি জানো, তাহলে তোমাকে কেউ কোনো দিন চাকরির পরীক্ষা বলুক আর যেখানেই তুমি যাও, তোমাকে ইনফরমেশন দিয়ে অবজেক্টিভে আটকাতে পারবে না, এমসিকিউতে আটকাতে পারবে না, এতটুকু গ্যারান্টি অ্যাটলিস্ট দিতে পারবো। তো লেটস এনজয় দ্য ক্লাস। ওকে, আচ্ছা, তো আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা তো অবশ্যই পরিসংখ্যান। আমরা জানি পরিসংখ্যান। তো আমার শুরুতে তোমার কাছে কোশ্চেন, পরিসংখ্যান কি? পরিসংখ্যান কি? আমার কোশ্চেন তোমার কাছে, দেখি কে কি আনসার দিতে পারো। পরিসংখ্যান অ্যাকচুয়ালি জিনিসটা কি? তো এক নাম্বার, শুরু থেকে যেহেতু আমরা বেসিক পড়বো, পরিসংখ্যান জিনিসটা কি কে বলতে পারো খুব তাড়াতাড়ি কমেন্টস। তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরিসংখ্যান জিনিসটা কি? আমরা একটু কমেন্টস নিব, পরিসংখ্যান জিনিসটা কি কে পারো? ওকে, তো আশা করি তোমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আমি তথ্য পাবো যে পরিসংখ্যান জিনিসটা অ্যাকচুয়ালি কি। তুমি যদি সঠিকভাবে আনসারটা দিতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ অবভিয়াসলি। ওকে, পরিসংখ্যান কি যদি তোমরা না পারো, আমি লিখে দিচ্ছি, সংজ্ঞাটা লিখে দিচ্ছি। পরিসংখ্যান হওয়ার জন্য, কোনো কিছু পরিসংখ্যান হওয়ার জন্য 4টা স্টেপ লাগবে। পরিসংখ্যানটা মূলত যখন বিজ্ঞান ছিল না তখন পরিসংখ্যান ছিল না। যখন বিজ্ঞানের ডেভেলপ হলো, সারা পৃথিবী বিজ্ঞানের ছায়াতলে চলে আসলো, তখনই গণিতবিদরা তোমার চিন্তা করলো যে এই যে তথ্য উপাত্তকে বিশ্লেষণ করার জন্য বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। তো কী ব্যবস্থা গ্রহণ করলো? তখন তারা একটা নতুন নাম দিল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। সেখান থেকে তো পরিসংখ্যান, তো এটা কি একটা, তাহলে আমি এখান থেকে বুঝলাম এটা হচ্ছে বিজ্ঞান সম্পন্ন একটা প্রক্রিয়া। পরিসংখ্যান কি? একটা বিজ্ঞান সম্পন্ন প্রক্রিয়া। তাহলে বিজ্ঞান
ভিত্তিক কৌশল। পরিসংখ্যান কি? শুরুতে যদি আমরা বলতে চাই পরিসংখ্যান কি, আমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান, হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞানের একটা অংশ। তাহলে কি আমরা এটা বলতে পারি বিজ্ঞান ভিত্তিক কৌশল, বিজ্ঞান ভিত্তিক কৌশল। তো পরিসংখ্যান হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক কৌশল। এখন প্রশ্ন হচ্ছে পরিসংখ্যান কি শুধু বিজ্ঞান ভিত্তিক কৌশল? তো বিজ্ঞান বলতে আরো অনেক কৌশল আছে। ফিজিক্সও তো বিজ্ঞান ভিত্তিক কৌশল, কেমিস্ট্রিও তো বিজ্ঞান ভিত্তিক কৌশল। তাহলে তাদেরকে পরিসংখ্যান বলে না কেন? তাহলে পরিসংখ্যান, তাহলে তো আমার সবগুলোর সাথে মিলে গেল। তাহলে বাকি অংশটাকে আমি কি বলতে পারি তাহলে? তাহলে তোমাকে আরো একটা কথা মাথায় রাখতে হবে, এটা শুধু বিজ্ঞান ভিত্তিক কৌশল না, এটা বিজ্ঞান ভিত্তিক এমন একটা কৌশল যে কৌশলটা তোমার হচ্ছে কোনো তথ্য বা উপাত্ত সংগ্রহ করবে, সব কিছু করবে না। সে কি করবে? তথ্য, ইনফরমেশন কালেক্ট করবে। একটা আমার কাজ হচ্ছে সে যেই বিজ্ঞানভিত্তিক কৌশলটা 4টা কাজ কমপ্লিট করবে তাকে আমি পরিসংখ্যান বলতে পারবো। কি কি কাজ কমপ্লিট করতে পারে? 4টা কাজ আমি লিখছি। এক হচ্ছে সে ইনফরমেশন কালেক্ট করবে, ইনফরমেশন কালেক্টিং, ইনফরমেশন কালেক্ট। আচ্ছা, তো মানে তথ্য সংগ্রহ। ওকে, শুধু তথ্য সংগ্রহ করলে হবে না, শুধু তথ্যটা সংগ্রহ করে সেই তথ্যটাকে সে অ্যানালাইসিস করবে যে হ্যাঁ এটা কি সঠিক নাকি ভুল, কতটুকু সঠিক কতটুকু ভুল। তো তথ্য সংগ্রহ করবে, তথ্যের উপাত্তের কি, উপাত্তটা আপনি সবার সামনে প্রেজেন্ট করবে যে আমি এই তথ্যগুলো পেয়েছি। তো উপাত্তের উপস্থাপন, তাহলে তথ্য সংগ্রহ করবে, উপাত্ত উপস্থাপন করবে, তথ্য উপাত্ত, তথ্য এখন লিখি, তথ্য উপাত্ত সংগ্রহ করবে। তার মাঝে সকল তথ্যকে সে নিবে না। ওই তথ্যগুলোর মাঝে যারা উপাত্ত তাদেরকে সে কি করবে? উপস্থাপন করবে, উপাত্তের উপস্থাপন। শুধু উপস্থাপন করে বসে থাকবে না, উপস্থাপন করে যে হ্যাঁ আমি এই একটা জায়গায় গিয়েছিলাম, এই তথ্যগুলো পেয়েছিলাম। তারপর সেই তথ্যগুলো কি করবে? সবার সামনে উপস্থাপন করবে, হ্যাঁ এই তথ্যগুলো এই অবস্থায় আছে। এরপর সেই তথ্যগুলো থেকে সে উপাত্তগুলোকে নিবে। উপাত্ত হচ্ছে যেগুলো হচ্ছে সংখ্যাবাচক তথ্য, সংখ্যার মাধ্যমে যেটাকে প্রকাশ করা যায়, ওইরকম তথ্যকে বলা হয় উপাত্ত। সে উপাত্তগুলোকে উপস্থাপন করবে, সকল তথ্যকে না, উপাত্তগুলোকে উপস্থাপন করবে। বা যে তথ্যগুলোকে সংখ্যার মধ্যে প্রকাশ করা যায় ওরাই উপাত্ত, তাহলে ওদেরকে উপস্থাপন করবে। এরপরে কি করবে? এগুলাকে বিশ্লেষণ করবে, হ্যাঁ এই সেটটা ভালো না ওই সেটটা ভালো, কোন এলাকায়, যেমন আমরা এখন কোভিড-19 সময় কোন এলাকায় খুব বেশি রেড জোনে আছে, কোন এলাকায় খুব বেশি ভালো আছে, কোন এলাকা একটু গ্রিন জোনে আছে, আমরা কিন্তু উপাত্ত সংগ্রহ করার মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করেছি। তাহলে এখানে কি করবে? শুধু উপস্থাপনই করবে না, সেটাকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে দেখবে কোন এলাকা লকডাউন করা যাবে, কোন এলাকা লকডাউন করা যাবে না। তার মানে কি? উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ, এই 3টা কাজ। আরো একটা কাজ, কটা বললাম? 4টা কাজ বসলাম। তো এই উপাত্তগুলো থেকে এই বিশ্লেষণ করার পর তারপর সিদ্ধান্ত নিবে, হ্যাঁ আর দেখলাম এই এলাকায়, লক্ষ্মীবাজার এলাকায় এত আক্রান্ত, তার মানে এটাকে হচ্ছে ইউলোজন দেওয়া যেতে পারে, ওয়ারি আরো বেশি আক্রান্ত, তাহলে এটাকে রেড জোন দেওয়া যেতে পারে। এরপরে সে সিদ্ধান্ত গ্রহণ করবে, আচ্ছা এই যে রেড জোন যে দিলাম, তাহলে হচ্ছে এই এলাকায় মানুষ চলাচল বন্ধ, আর এই যে ইউলোজন দিছি যে হালকা চলাচল করবে, গ্রিন জোন হ্যাঁ এদিকে সবাই চলতে পারবে। এই যে সিদ্ধান্ত নিচ্ছে, প্রথমে কি করলো? সে তথ্য কালেক্ট করলো, তারপরে এই তথ্যগুলো সবার মাঝে উপস্থাপন করলো, উপস্থাপন করার পর বিশ্লেষণ করে দেখলো কোন এলাকায় বেশি কোন এলাকায় কম, কি এইসব বিশ্লেষণ করলো। বিশ্লেষণ করার পরে তারপর সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে কোন এলাকাটার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে এই যে বিশ্লেষণের পরে কি হবে? সিদ্ধান্ত গ্রহণ, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ। তো পরিসংখ্যানের জন্য, তাহলে আমাকে পরিসংখ্যান জানার জন্য, পরিসংখ্যান একটা বিজ্ঞান ভিত্তিক কৌশল, যে কৌশলের মাধ্যমে, তাহলে আমি পরিসংখ্যানের সংজ্ঞাটা একটু বলি। পরিসংখ্যান হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক কৌশল, যে কৌশলটা তোমার ইনফরমেশন, তথ্য উপাত্ত সংগ্রহ করবে, সংগ্রহিত উপাত্তগুলোকে উপস্থাপন করবে, উপস্থাপিত তথ্যগুলোকে বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণের পর সেগুলোকে থেকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সামগ্রিক প্রসেসটাকে বলা হয় পরিসংখ্যান। আশা করি পরিসংখ্যান নিয়ে আর কোনো সমস্যা নেই। তো পরিসংখ্যান সংজ্ঞা দিতে হলে আমাকে 4টা জিনিস লাগবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এতদিন যে পরিসংখ্যান পড়ছি সেটা অ্যাকচুয়ালি কি জিনিস। এখন আমরা এই উপাত্ত সম্পর্কে একটু কথা বলবো, আর উপাত্ত থেকে আমরা চলক অনেক কিছু পেপার আছে সেই জিনিসগুলোকে আমরা ডিপলি আলোচনা করবো। তাহলে একটু লিখে নাও আর একটু কষ্ট করে কমেন্টস করো কে কে আসো, আর এটা লিখে নাও
খুব তাড়াতাড়ি, খুব ইম্পর্টেন্ট, এগুলো তুলে তুলে নেওয়া। তোলা শেষ করে আমাকে একটু কষ্ট করে কমেন্টস করো যে কে কে আসো। আচ্ছা, ওকে, তোমরা একটু কষ্ট করে যে ইনফরমেশনগুলো যেহেতু কালেক্ট করেছো এগুলো একটু কষ্ট করে লিখে নাও। আর আমি হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ, আমি প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি তোমাদেরকে। তো এই জন্য সবাই একদম শেষ পর্যন্ত সাথে থাকো। ওকে, ওকে, ঠিক আছে, তোমরা লিখে নিয়েছো আশা করি। এখন আমরা পরবর্তী অংশে চলে যাবো, তথ্য কি জিনিস। আমরা যতক্ষণ তথ্য বলতেছি, উপাত্ত বলতেছি, তথ্য কি জিনিস, উপাত্ত কি জিনিস, এটাকে সুন্দর করে আমি লিখে দিচ্ছি। ব্ল্যাক মার্কার ইউজ করলে মনে হয় ভালো হয়, একটা ব্ল্যাক মার্কার ইউজ করছি। তথ্য, তথ্য কি? তথ্য হচ্ছে কোনো কিছু সম্পর্কে কিছু জানা। তথ্য কিছুই না, কোনো কিছু সম্পর্কে কিছু জানাটাই হচ্ছে তথ্য। তো তথ্য যে কোনো কিছু সম্পর্কে জানাকেই তথ্য বলে। যে কোনো ঘটনা সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জ্ঞানকে তথ্য বলে। কোনো একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা জায়গায় মারামারি লেগেছে, এটা সম্পর্কে ডিটেলস তুমি জানো, বিস্তারিত কিছু জানতেছো। তো যা জানতেছো ওইটাই তোমার তথ্য। তো এই তথ্যকে আবার তথ্য বিভিন্ন রকম হতে পারে। সংখ্যাবাচক তথ্য, সংখ্যাবাচক তথ্য হতে পারে। তথ্যের প্রকারভেদ, প্রকারভেদ। তো কী কী তথ্য হতে পারে? সংখ্যাবাচক তথ্য হতে পারে, গুণবাচক তথ্য হতে পারে, অবস্থাবাচক তথ্য হতে পারে। সংখ্যাবাচক তথ্য, তুমি যে কোনো বিষয়ে কিছুকে যখন সংখ্যা দিয়ে প্রকাশ হবে, কতজন মারা গেছে, 20 জন মারা গেছে, কতজন বেঁচে ইনজুরিড আছে, 50 জন ইনজুরিড আছে। তারপরে এরকম কতজন পাস করেছে, এতজন পাস করেছে, কতজন ফেল করেছে, এতজন ফেল করেছে, কতজন 80-র উপর পেয়েছে, এতজন 80-র উপর পেয়েছে। এই যে প্রত্যেকটা জিনিসকে সংখ্যার মাধ্যমে। এরপর যদি গুণবাচক, কতজন সুন্দরী, বলছে এতটা মেয়ে সুন্দরী, কতটা মেয়ে শ্যামলা, এতটা, কতটা স্মাইলি, এতটা স্মাইলি হচ্ছে। ওকে, তাহলে কতটা ছেলে হচ্ছে চোখ সুন্দর, আচ্ছা এতটা ছেলে চোখ সুন্দর, কতটা ছেলে স্মাইল সুন্দর, এতটা। ঠিক আছে, তো এটা হচ্ছে গুণবাচক তথ্য। এবার অবস্থাবাচক, আচ্ছা এই বিল্ডিংটার আকৃতি কেমন, বলে যে বিল্ডিংটার আকৃতি হচ্ছে একদম পিরামিডের মতো। আবার ওই এইটার আলি চৌকো না, এটা কি অবস্থা, বলছে এটা হচ্ছে তরল অবস্থায় আছে। তো এটা তো সংখ্যাও না, উপাত্তও না, গুণবাচকও না, এটা হচ্ছে অবস্থাবাচক। পানি, পানির অবস্থা কি, পানিটা হচ্ছে তরল, এটা একটা তথ্য, কিন্তু এই তথ্যটা কোনটা তথ্য, অবস্থাবাচক তথ্য। তাহলে তথ্য তোমার হতে পারে সংখ্যাবাচক তথ্য হতে পারে, গুণবাচক তথ্য হতে পারে, অবস্থাবাচক তথ্য হতে পারে। তো এই 3 প্রকার তথ্যর মাঝে যে তথ্যগুলো হচ্ছে সংখ্যাবাচক, যে ইনফরমেশনগুলা সংখ্যাবাচক, আমরা তাদেরকেই একমাত্র উপাত্ত বলে স্বীকৃতি দিই। তাহলে উপাত্ত কারা, যে সকল তথ্য সংখ্যাবাচক তাদেরকে আমরা উপাত্ত বলি। তো উপাত্ত কারা, উপাত্ত কি, উপাত্ত সংখ্যাবাচক বাচক তথ্যসমূহ সমূহকে, সংখ্যাবাচক তথ্যসমূহকে বা যে তথ্যসমূহকে সংখ্যায় প্রকাশ করা যায়, এভাবেও লিখতে পারো, যে তথ্যসমূহকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, ওই তথ্যগুলোকে তুমি কি বলবো, উপাত্ত বলবা, তাদেরকে উপাত্ত বলে। তাহলে আমরা উপাত্ত জেনে গেলাম। এখন আমরা জিনিসটা চিনবো। তো আমরা কি কি শিখলাম এতক্ষণ, পরিসংখ্যান কি, পরিসংখ্যান কিসের উপর নির্ভর করে, পরিসংখ্যান। এরপরে দেখলাম আমরা তথ্য কি, হ্যাঁ তথ্য কত প্রকার তথ্য হতে পারে। তারপর আমরা শিখলাম যে উপাত্ত জিনিসটা কি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে আমরা যাব, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার উপাত্ত নিয়ে আমরা অ্যানালিসিস করব, যে কি কি উপাত্ত নিয়ে আমরা কাজ করতে পারি। তো ঠিক আছে, আশা করি তোমরা আমাদের সাথে আছো, আমাদের সাথেই থাকবে শেষ পর্যন্ত। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী অংশে উপাত্তের আরও একটা ধাপ নিয়ে। সে ধাপটা হচ্ছে তোমার একটা আমরা এক্সাম্পল দিব, পরিসংখ্যানের ক্ষেত্রে উপাত্ত জিনিসটা কি।
এটা তো উপাত্ত শুধু বললাম। পরিসংখ্যানের ক্ষেত্রে উপাত্তটা কি আর পরিসংখ্যানটা কি, যখন আমরা পরিসংখ্যান অঙ্ক করব সেই ক্ষেত্রে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু ক্লিয়ার করি। পরিসংখ্যানের ক্ষেত্রে উপাত্ত, ধরো তোমাদের ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর সংখ্যা কত ভাইয়া? 60 জন। এই 60 জন শিক্ষার্থীর মাঝে 5 জন শিক্ষার্থীর রেজাল্ট, 5 জনের রেজাল্ট তুমি জানো। 60 জনের মাঝে 5 জনের বাংলা সাবজেক্টের রেজাল্ট কত সেটা তুমি জানো। কোন সাবজেক্টের? বাংলা। কি কি জানো? যে তারা হচ্ছে এই 60 জন শিক্ষার্থীর মাঝে 100 মার্কের এক্সাম হয়েছে। 100 মার্কস, একটু বোঝার চেষ্টা করো। শিক্ষার্থী ছিল 60 জন, এক্সাম হয়েছে 100 মার্কসের। আর 60 জনের সবার রেজাল্ট তুমি জানো না, তুমি জানো 5 জনের রেজাল্ট, যারা 50-এর উপর পেয়েছে। এমন 5 জনের রেজাল্ট 50-এর উপরে পেয়েছে, এরকম 5 জনের রেজাল্ট জানো। একজন হচ্ছে 55, একজন হচ্ছে 60, একজন হচ্ছে 62, একজন হচ্ছে 90, একজন হচ্ছে ধরো যে আউটস্ট্যান্ডিং 99। ঠিক আছে, তাহলে 5 জনের মার্কস তুমি জানো। তাহলে আমার এই যে একটা ডিটেলস একটা ইনফরমেশন, শিক্ষার্থী ছিল 60 জন, পরীক্ষা হয়েছে 100 মার্কের, রেজাল্ট জানো 5 জনের, কোন সাবজেক্টের? বাংলার, এবং কি কি তথ্য জানো। এই সবগুলাকে যখন আমরা একসাথে বলবো পরিসংখ্যান, সবগুলোকে একসাথে আমরা কি বলবো? পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানের মাঝে যেই তথ্যগুলো তোমার দরকার, 60 জনের তো সবার মার্ক দরকার নাই, আমার দরকার হচ্ছে যেই 50 জন, 50-এর উপরে যেই 5 জন পাইছে তাদের মার্কসটা আমার দরকার। তো আমার যে লক্ষ্য, এই লক্ষ্য সম্পর্কে যাদের মার্কসটা আমার জানা দরকার, তাদের যে মানগুলা সেটিগুলোকে আমরা বলবো উপাত্ত। এগুলো সংখ্যায় প্রকাশ করা হচ্ছে, এই ভ্যালুগুলো হচ্ছে আমার উপাত্ত। তাহলে আশা করি আমরা উপাত্ত জিনিসটাকে একদম এক্সাম্পলের মাধ্যমে পরিসংখ্যানের ভিতর কি আছে সেটা বুঝে গেলাম। তাহলে এখন আমরা পরবর্তী অংশে যাব। আমরা যদি আরো ডিপ থেকে আলোচনা করি, যে একটু ডিপ থেকে আলোচনা করব, তাহলে আমাদের এই সংখ্যাসূচক তথ্য আমরা বুঝলাম হিসাবের জন্য প্রয়োজন, অনুসন্ধানের দিন, কাঁচামাল। এখন পরিসংখ্যানের মাঝে মাঝে আসে পরিসংখ্যানের কাঁচামাল কি। তো পরিসংখ্যানের কাঁচামাল, পরিসংখ্যানের কাঁচামাল একটু আগে আমরা যেটা বুঝালাম, যে উপাত্তগুলো আমাদের টার্গেট, ওই টার্গেট উপাত্তগুলা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ওগুলাই হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। পরিসংখ্যানের কাঁচামাল যদি বলে নিচের কোনটি পরিসংখ্যানের কাঁচামাল? অনুসিদ্ধান্ত, মানে অনুসিদ্ধাচ্ছ, মানে যেটাকে তুমি খুঁজতেছো, যেই তথ্যগুলো তোমার দরকার, ওই তথ্যগুলার সংখ্যা যখন প্রকাশ করা হবে উপাত্তগুলা, তাদেরকে বলা হয় পরিসংখ্যানের কাঁচামাল। আর পরিসংখ্যানের কাঁচামাল হওয়ার শর্ত হচ্ছে তারা কখনো কি হতে পারবে না? গুণবাচক কোনো তথ্য হতে পারবে না। গুণবাচক কোনো তথ্য কখনোই পরিসংখ্যানের কাঁচামাল হতে পারে না। ঠিক আছে, ওকে। তো তার মানে তারা পরিসংখ্যানের কাঁচামাল না। সুন্দরী মেয়েগুলো বাদ, সুন্দরী ছেলেগুলোও বাদ, কালো ছেলেগুলোও বাদ, সবাই বাদ। আচ্ছা, এবার আসি আমরা বিন্যস্ত উপাত্ত। উপাত্ত আবার বিভিন্ন প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো প্রত্যেকটা সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। বিন্যস্ত উপাত্তটা কি? অবজেক্টিভে আসার জন্য আমরা যেটুকু বেসিক পড়ছি, মাথায় রাখো, আমরা কিন্তু অঙ্ক করছি না, বেসিক পড়ছি, যেন তুমি কোনো প্রকার অবজেক্টিভে তোমাকে কেউ কোনোদিন আটকাতে না পারে। তোমার বেসিক পড়ছি, তো বেসিকগুলো খুব ভালোভাবে লিখে রাখো, এগুলো যেন তোমার অনেক বেশি কাজে লাগবে। ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আমরা ভিন্ন উপাত্ত দুই প্রকার। উপাত্ত কয় প্রকার?
দুই প্রকার। একটু আগে আমি পড়ছিলাম তথ্য তিন প্রকার, এরপর বললাম পরিসংখ্যানের কাঁচামাল। এখন আমরা বলবো উপাত্ত দুই প্রকার। দুই প্রকার, এক বিন্যস্ত উপাত্ত, আর দুই অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, উপাত্ত আমার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে আমার অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা এই বিন্যস্ত উপাত্তটা কি? ধরো যে আমি লিখলাম 5 7 3 1 8 2 3 2 1। তাহলে এই উপাত্তগুলোকে আমি সাজাতে পারি। সাজাই যদি মানের অধক্রম অনুসারে যদি সাজাই, সবচেয়ে বড় 8, তারপর 7, তারপর 5, তারপর 3, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 1। তো মানের কি বড় থেকে ছোট দিকে সাজালাম। অথবা তুমি ছোট থেকে বড় থেকে সাজাতে পারো 1 1 2 3 3 5 7 8। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অথবা অধক্রম অনুসারে সাজানো থাকো। যে তথ্যগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তসমূহ বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। এবার অবিন্যস্ত উপাত্ত যারা হচ্ছে সাজানো থাকে না, ঊর্ধ্বক্রম হোক আর অধক্রম হোক কোনোভাবেই যারা সাজানো থাকে না তাদেরকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম কোনো উপায়ে সাজানো থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো অনেকের কাছে জিনিসগুলো অনেক ইজি লাগতে পারে, তো ইজির মাঝে কিন্তু একটু একটু ঝামেলা আছে। তুমি ঝামেলা লাগাবে কোথায় কোথায় আমি বলে দিই। তুমি উপাত্ত, তথ্য আর চলক এই তিনটার মাঝে ঝামেলা লাগিয়ে দিবে। আমি বলে দিলাম সত্যি কথা, বিভিন্ন প্রকার উপাত্তের ক্লাসিফিকেশনকে ঝামেলা লাগিয়ে দিবে। কোনটা কোন ধরনের উপাত্তের জন্য, কোনটার জন্য কার ক্লাসিফিকেশন। তো এই জন্য যে এটাকে যত সহজ ভাবছ এর ততই ভুল করার সম্ভাবনা ট্র্যাপ তত বেশি। তাই সুন্দর করে সাজিয়ে নেওয়াটা হচ্ছে তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যারা এগুলো পারো তারাও একটু আবার দেখো নতুন কিছু হয়তো শিখতে পারবা, কিছু না কিছু তো নতুন থাকবেই। ওকে, কালকের ক্লাসে যে আজকের ক্লাস ডিফারেন্ট আছে, আজকের ক্লাসে পরবর্তী ক্লাস আরও ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। তো অবিন্যস্ত উপাত্ত কারা? যেমন হচ্ছে এখানে বিন্যস্ত নেই, এই যে এরা হচ্ছে আমার অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, ওকে। আর এই দুটা হচ্ছে আমার বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত অবিন্যস্ত আমরা চলে গেল। এখন আমরা আসবো চলক। হ্যাঁ, শ্রেণীবিন্যস্ত উপাত্ত আরেকটা উপাত্ত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, আরেকটা উপাত্ত বিশেষ উপাত্ত শ্রেণীবিন্যস্ত। এটা মানে আজকে শুনেছ, তাও আলোচনা করছি। তো এইবার বিশেষ উপাত্তের আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। এটা কি একটু দেখি। শ্রেণীবিন্যস্ত উপাত্ত, তো এই শ্রেণীবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো হচ্ছে একটা শ্রেণীবিন্যস্ত উপাত্ত হওয়ার জন্য আমাকে আবার তিনটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত মানতে হবে? তিনটা শর্ত মানতে হবে। একটা শর্ত যদি তোমার কম হয় তাহলে সেটা শ্রেণীবিন্যস্ত উপাত্ত হবে না। তো কি কি শর্ত মানতে হবে আগে বলে দিচ্ছি শর্তগুলো, তারপর হচ্ছে আমি লিখে দিচ্ছি। এক নম্বর শর্ত, শ্রেণীবিন্যস্ত উপাত্ত হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে। তারপর আমি বলে দেবো শ্রেণীবিন্যস্ত উপাত্তটা কি। শর্ত তিনটা লেখো। নির্দিষ্ট ব্যবধান থাকবে, নির্দিষ্ট শ্রেণী ব্যবধান থাকবে, নির্দিষ্ট শ্রেণী ব্যবধান থাকবে,
2 নম্বরে শ্রেণী ব্যবধান আরেকটা ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত হতে হবে। মানের ঊর্ধ্বক্রমে শ্রেণীবিভক্ত হতে হবে। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার গণসংখ্যা সারণীতে প্রকাশ করতে হবে। গণসংখ্যা সারণীর অন্তর্ভুক্ত হতে হবে। এই 3টা কন্ডিশন যখন সে ফিল আপ করবে তখন তাকে আমরা বলতে পারবো শ্রেণীবিন্যস্ত উপাত্ত। আর তার মাঝে যদি কোনো একটা কন্ডিশন সে ফিল আপ না করে তাহলে তাকে আমরা অবিন্যস্ত উপাত্ত আমার শ্রেণীবিন্যস্ত উপাত্ত বলতে পারবো না। তাহলে দেখি একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের শ্রেণীবিন্যস্ত উপাত্তটা কি। তো আমি একটা শ্রেণীবিন্যস্ত উপাত্ত করছি, যেমন ধরো শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, একটা টেবল করলাম, আরেকটা টেবল করলাম আমরা গণসংখ্যা। তো এই শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা এই দুটার মাঝে হচ্ছে আবার এখানে একটা ডিলেমা আছে। কোন ধরনের ডিলেমা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো যে আমি এই 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5, তাহলে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম না অধক্রমে সাজালাম? 20 থেকে 15, আবার 15 থেকে 5। তাহলে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু আছে, মানের ঊর্ধ্বক্রমে শ্রেণী বিভক্ত হতে হবে, কিন্তু আমার এটা মানের ঊর্ধ্বক্রমে হয় না, শ্রেণী বিভক্ত হয়েছে নির্দিষ্ট ব্যবধান। দেখো নির্দিষ্ট ব্যবধান আছে 20 - 15 তার মানে 5, 10 - 15 মানে 5, 5 - 10 5, মানে ব্যবধান নির্দিষ্ট ব্যবধান আছে, প্রথমটা মিলছে। গণসংখ্যা সারণী এখানে 7 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, গণসংখ্যা সারণীও আছে, কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় নাই, তার মানে এটা শ্রেণীবিন্যস্ত উপাত্ত না, বাদ। শ্রেণীবিন্যস্ত হতে হলে কী করতে হবে? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? এই 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 2, নির্দিষ্ট শ্রেণী ব্যবধান থাকতে হবে প্রত্যেকটাতে। একটাতে 5 আছে ব্যবধান, আরেকটাতে ধরো এখানে 10 থেকে 16 হচ্ছে, এখানে এই 16 থেকে আবার 10, 5 থেকে 10, 10 থেকে 16, 16 থেকে ধরো যে 23 হয়ে গেল। তাহলে এখানে 5 থেকে 10 কত? 5, 10 থেকে 16 কত? 6, 16 থেকে 23 কত? তাহলে এখন আবার 16 থেকে 23 হয়ে যাচ্ছে কত? 16, 4, 4, 3, 7। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু শ্রেণীবিভক্তি থাকতেছে না, তার মানে এটাও কি হবে না, শ্রেণীবিভক্তি সবসময় কি থাকতে? সেম থাকতে হবে। তাহলে 5 থেকে 10, 10 থেকে 15, এখানে হতে হবে 15 থেকে 20, অথবা 5 থেকে 10, 11 থেকে 16, 11 থেকে 16, আবার এই 12 থেকে হচ্ছে তোমার 11 থেকে 16, হ্যাঁ 11 থেকে 16 নাকি 5 থেকে 10, হ্যাঁ ঠিক আছে 11 থেকে 16, আর 12 থেকে 12, 13, 14, 15, 16, 16, হ্যাঁ 16, 17, 16, 12, এই 11 থেকে 16, তাহলে 16 থেকে 16, 17, 18, 19, 20, 20, 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এখানে 22 হবে, 16, 17, 18, 19, 20, 21, 21 হবে। ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো এটা থেকে 5 থেকে 10, তাহলে কত? আমার কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? আমরা বুঝতে পারছি যে 10 আর 11 মাঝে গ্যাপ আছে, তার মানে 1 যোগ হবে। 5 একে 6, ব্যবধান 6। 11 থেকে 16, ব্যবধান কত? 6। 16 থেকে 21 কত? ব্যবধান কত? 6। তাহলে এরকম নির্দিষ্ট ব্যবধান থাকতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, আর গণসংখ্যা সারণীভুক্ত হতে হবে। এখানে একটা গণসংখ্যা থাকতে হবে, সেখানে বা ভ্যালুগুলো দেওয়া থাকতে হবে। এই 3টা যখন থাকবে তখন এটা হবে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। শ্রেণীবিন্যস্ত উপাত্তর পরে সেটা আমরা শিখবো হচ্ছে উপাত্ত আমরা বুঝলাম বিন্যস্ত, অবিন্যস্ত, শ্রেণীবিন্যস্ত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার এই উপাত্তগুলো থেকে কিভাবে আমরা পরবর্তী স্টেপগুলো আমরা বের করব। প্রকৃত উচ্চসীমা, প্রকৃত নিম্নসীমা কি, এগুলা কিভাবে কাজ করে, চলকটা কি, তার আগে আমরা শিখবো চলক জিনিসটা কি। তাহলে আমরা পরবর্তী আসে চলক কি, চলক কত প্রকার কি কি,
চলক নেক্সট স্টেপ। তো চলক পড়ানোর আগে আমরা আরও একবার হচ্ছে তোমাদেরকে দেখে নিচ্ছি যে তোমরা সব কিছু ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ওকে আছে কিনা, আর কে কোথা থেকে এসে সবাই একটু ইস লিখে কমেন্ট করো যে তোমরা ঠিকমতো বুঝতেছো, আর না বুঝে থাকলে নো বলে কমেন্ট লিখো, আর তার পাশাপাশি কোথা থেকে জয়েন করেছো আরও একবার লিখে দাও, আর তোমার প্রিয় বন্ধুটাকে মেনশন করে দাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে স্যার, আমাকে একটু বুঝাইয়া দেন প্লিজ। ওকে, বিচ্ছিন্ন আর ভিন্ন, ওকে স্যার আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটা বুঝিয়ে দিব একটু পরে আসছি আবার, সমস্যা নেই। ওকে স্যার, আমার একটা কোশ্চেন আছে, ওকে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। যার একটা কোশ্চেন আছে, গোলাকার, সবাই তো ঘোলা করে লিখতেছে। ওকে ঠিক আছে, কোনো ঘোলা আছে এখনো কি ঘোলা আছে, বা কোনো কিছু দেখতে সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে কমেন্টস করো। কোনো দেখতে সমস্যা হচ্ছে কিনা, প্লাস ঘোলা আছে কিনা। ওকে বুঝিয়ে দিব ভাইয়া, তোমার যার যেখানে সমস্যা, আজকে আবার নতুন করে ক্লাসটা নিচ্ছি, কোনো সমস্যা থাকবে না কারো ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকো। ওকে, শুধু তোমরা বলো যে ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আর কিছু লাগবে না। এই চারটা জিনিসের পার্থক্য আছে ভাইয়া। এই মিফতাহুল, তোমার কোশ্চেনে যেটা বলেছো এটা পার্থক্য আছে। ওকে ঠিক আছে, অল ওকে। ওকে ওকে থাকলে আমি ওকে আছি। ওকে ঠিক আছে, তাহলে আমি ওকে আছি ইনশাল্লাহ। তাহলে এখন আমরা বিন্যস্ত অবিন্যস্ত সবকিছু যেহেতু আমরা বুঝে গেছি, হ্যাঁ ঘামাই গেছি। ওকে, ক্লাস নিচ্ছি, একটু ধৈর্য ধরো। চলক নিয়ে আলোচনা করবো না? চলক, তো চলকটা কি সেটা নিয়ে সবার আগে কথা বলা দরকার। তো চলক সম্পর্কে যদি শুরুতে আমরা বলতে চাই, তো চলক উপাত্ত প্রায় সেম জিনিস। ওকে, একটু আমরা ডিসকাস করি যে আমরা সংখ্যাবাচক তথ্যগুলোকে আমরা কি বলি নর্মালি? উপাত্ত। সংখ্যাবাচক তথ্যগুলোকে কিন্তু আমরা উপাত্ত বলি। আর এই উপাত্তগুলোতে ব্যবহৃত যে সংখ্যাগুলা, উপাত্তের মধ্যে যেই যে সংখ্যাগুলো ব্যবহৃত হচ্ছে, ওই সংখ্যাগুলার, উপাত্তের মাঝে যে সংখ্যাগুলো ব্যবহৃত হচ্ছে ওই সংখ্যাগুলোকে একসাথে চলক বলে। ধরো যে আমার এখানে পাঁচজনের মার্কস ডিস্ট্রিবিউশন, কিছু কি বলেছিলাম, পাঁচজনের মার্কস ডিস্ট্রিবিউশন, একজন হচ্ছে ধরো 60, একজন হচ্ছে 62, একজন হচ্ছে তোমার হচ্ছে 70, আরেকজন 90, আর একটা হচ্ছে 99। হ্যাঁ, তো ধরো যে পাঁচজনের মার্কস, হ্যাঁ, তো এই পাঁচজনের যে মার্কস দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ধরো যে ম্যাথের মার্কস। হ্যাঁ, ম্যাথে এত তো মার্কস ওঠা সম্ভব, অন্য সাবজেক্টে 99 ওঠা সম্ভব না। তো এখন দেখো, তো এই যে মার্কসগুলা, তো এই সবগুলা তথ্যকে যখন একসাথে তুমি রিপ্রেজেন্ট করবা, এগুলো তো সব উপাত্ত। এই উপাত্তগুলো নিয়ে আমি কাজ করবো পরিসংখ্যানে। যে উপাত্তগুলোকে নিয়ে কাজ করব তাদেরকে একসাথে বলা হয় হচ্ছে চলক। এই উপাত্তগুলোকে একসাথে কি বলা হয়? চলক বলে। এটা প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল উপাত্ত, প্রত্যেকটা এক একটা কি ইন্ডিভিজুয়াল উপাত্ত। আর এই উপাত্তগুলোকেই বলা হয়, সবগুলো উপাত্তকে কি বলা হয়? চলক বলা হয়। ঠিক আছে, এটা চলক আবার দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। আমরা আসছি চলক। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আমার উপাত্ত শেষ। উপাত্তের ভিতরে দুইটা ছিল, একটা ছিল বিন্যস্ত, আর একটা ছিল অবিন্যস্ত। একটু বোঝার চেষ্টা করো। উপাত্ত দুই প্রকার ছিল, বিন্যস্ত মানে সাজানো, অবিন্যস্ত মানে সাজানো না। আরেকটা ছিল শ্রেণীবিন্যস্ত। ওকে, শ্রেণীবিন্যস্ত বিন্যস্তর একটা অংশ। এবার আমরা আসি চলক। যখন চলক বলবো তখন আর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন না, আর বিন্যস্ত অবিন্যস্ত না, তখন এটার নামটা হবে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন।
বিন্যস্ত অবিন্যস্ত না, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। তাহলে চলক দুইবার। তোমরা কিন্তু যদি বলো যে চলক দুই প্রকার, একটা বিন্যস্ত একটা অবিন্যস্ত, তাহলে শেষ। আবার যদি বলো তথ্য উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত, এটা ঠিক আছে। যদি উপাত্ত দুই প্রকার, একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন, তাহলে ঝামেলা হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, চলকের ক্লাসিফিকেশন বলছি নাকি উপাত্তের ক্লাসিফিকেশন বলছি। তো এখানে উপাত্ত যখন আমরা কথাটা চলে আসবে, যখন আমরা চলক কথাটা চলে আসবে, চলক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে চলক কয় প্রকার? দুই প্রকার। এক আমার হচ্ছে বিচ্ছিন্ন চলক, দুই অবিচ্ছিন্ন চলক। তো তোমরা আছো আমাদের সাথে কষ্ট করে, ভালো লাগছে। এই বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক সম্পর্কে এবার একটু গল্প বলি। ধরো যে অনেকক্ষণ তো ক্লাস করলাম, একটু গল্প করা দরকার। ধরো কে যাবে, সাফা। সাফা কি আছে আজকে ক্লাসে? সাফা নেই, আনিকা রুম্মন আছে। আনিকা রুম্মনকে একটু বলি। ধরো আমি আনিকা রুম্মন হঠাৎ করে একদিন চিন্তা করলো যে আজকে সে মার্কেট করতে যাবে। তো সে মার্কেট করতে গেছে, তো দোকানে গিয়ে সে বলতেছে, ভাই আমার এই জামাটা পছন্দ হয়েছে। একটা জামা দেখছে, দেখা বলতেছে আমার এই জামাটা পছন্দ হয়েছে। আচ্ছা, তো জামা লাগবে? বলতেছে জামাটা তো লাগে। তো বলতেছে আমাকে দুইটা জামা দেন। তো দুইটা জামার দাম আসছে, সে দুইটা জামা কিনতে গেছে, দুইটা জামা কিনবে। তো দুইটা জামার দাম আসছে হচ্ছে 4,000 টাকা আসছে। কত দাম আসছে? 4,000 টাকা। তো আনিকা নিয়ে গেছে হচ্ছে, আনিকার উপর নিয়ে গেছে 3,000 টাকা। তো বলতেছে দুইটা জামা 4,000 টাকা, আমি তো 3,000 টাকা আনছি জামা কেনার জন্য, কিন্তু আমি জামাই কিনবো, অন্য কিছু কিনবো না। তাহলে সে হিসাব করলো, একটা ক্যালকুলেটার নিল, হিসাব করলো। আচ্ছা, তাইলে দুইটা জামার জন্য যদি 4,000 টাকা হয়, তাহলে 3,000 টাকা আমি কয়টা জামা পাবো? তো 3,000 টাকা সে পাইছে, দেখতেছে সে 1.5টা জামা পাবে। 3,000 টাকা সে জামা পাচ্ছে কয়টা? 1.5। আচ্ছা, দোকানদারকে এখন সে বলতেছে, ভাই আমাকে 1.5টা জামা দেন, একটা জামা আর একটা জামার অর্ধেক। আচ্ছা, এটা কি সম্ভব? 1.5টা জামা কি কাউকে দেওয়া সম্ভব? আচ্ছা, তাহলে এই যে আমি যদি বলি জুতা কিনতে গেছে দোকানে, তো জুতা কিনতে গেছে আমাকে 2.30 জুতা দেন। জুতার কত? 2.30টা জুতা দেন। এটা কি দেওয়া সম্ভব? মানে জুতা তোমাকে দিতে না, সরি, মানে তুমি কিনে আনবা, বুঝছো? ওকে, তো 2.30 জুতা তো আর কিনে আনা সম্ভব না। তো ঠিক তেমনি ভাবে জুতা হোক, জামা হোক, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে হচ্ছে দশমিকে কখনো হওয়া সম্ভব না, ভ্যালু। আবার যে জনসংখ্যা বলি, আমি যদি বাংলাদেশের জনসংখ্যা ধরো, আমি বলি আমাদের ফ্যামিলিতে মেম্বার্স আছে 7.5 জন বা 7.2 জন, এটা কি কোনোদিন সম্ভব হবে? একটা ফ্যামিলিতে মেম্বার হয়তো 7 জন থাকতে পারে, না হয় 8 জন থাকতে পারে, কিন্তু 7.1, 7.2, 7.5 এরকম জনসংখ্যা তো থাকা সম্ভব না। তো কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে দশমিক দ্বারা প্রকাশ করা যায় না বা ভগ্নাংশ হয় না, তারা ন্যাচারালি জন্ম থেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো এই যে ন্যাচারালি যারা জন্ম থেকেই পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তার মানে কি তাদের মাঝে পয়েন্টের কোনো রেশারেশি নাই, এই তারাই হচ্ছে তোমার এই বিচ্ছিন্ন চলক। হয়তো 5 না হয় 6, 5 আর 6 এর মাঝে কেউ থাকতে পারবে না। হয়তো 7 না হয় 8, কিন্তু 7.2, 7.3, 7.4 এরকম কিছু থাকতে পারবে না। মানে কোনো সংখ্যার ইন্টিজার হবে, কখনো এটা ভগ্নাংশ হবে না। তো যেই জিনিসগুলোকে প্রকাশ করার জন্য শুধু ইন্টিজারই ব্যবহৃত হয়, কোনো ভগ্নাংশ আসে না, তারাই হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কারা? অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেমন তোমার বয়স। তোমার বয়স যে কোনো সময় হতে পারে। তোমার বয়স, আমি যদি বলি তোমার বয়স 27, তোমার 16 বছর, তাহলে ভুল বলেছি। কারণ তোমার বয়স অ্যাকচুয়ালি 16 বছর না। সূর্য হয়তো 16 বছর 3 মাস 4 দিন 3 ঘন্টা 5 মিনিট 6 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড। মানে ভগ্নাংশের উপর 6 বছর বলেই কিন্তু শেষ না, 6-এর পরেও আরো অনেক ভগ্নাংশ আসতে পারে। ঘন্টায় কত, মিনিটে কত, সেকেন্ডে কত, দেখবো যে অনেক সংখ্যা চলে আসবে। এরপরে যদি হাইট, একজনের হাইট কত, তো হাইট কিন্তু একজনের হয়তো 5 ফিট, না হয় 6 ফিট, না হয় 4 ফিট, এরকম হওয়া সম্ভব না। এটার সাথে আবার সাথে ইঞ্চি চলে আসবে, পয়েন্ট চলে আসবে, এটাই স্বাভাবিক। তো এখানে তাহলে এরা কি নির্দিষ্ট সংখ্যা না,
তাহলে জনসংখ্যা যদি বলি জনসংখ্যা কোন ধরনের চলক? জনসংখ্যা হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। আবার যদি বলি অবিচ্ছিন্ন চলক তাহলে এই বইপত্র খাতা কলম, বইপত্র না, যেমন যে কলম, কলম তো ভগ্নাংশ হতে পারে না, এতটা কলম দেন, 2টা কলম দেন, 3টা কলম দেন, জামা দেন, শার্ট দেন, প্যান্ট দেন, তো এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কারা? যেমন হচ্ছে তোমার বয়স, ওজন, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। হ্যাঁ, হাইট, ওয়েট, এগুলো হচ্ছে আমার সব অবিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলক আর বিচ্ছিন্ন চলকের মধ্যে আমরা যে প্রাকৃতিক যে উদাহরণগুলো সেগুলো আমরা বুঝলাম। তাহলে আমরা একটু লিখে নিই যে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক সম্পর্কে। লেখো, একটু কষ্ট করে লিখো, আমি কিছু লিখে দিচ্ছি। তো আমাদের সাথে অনেকে আছে। ও আচ্ছা, একটা জামা আর আরেকটা 2টার হাতা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে তো ভালো, নিয়ে আসতে পারলে। এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, সেটা নিয়ে একটু সংজ্ঞাটা লিখে দেই না? আউ সংজ্ঞা, উদাহরণ শেষ, এখন আমরা সংজ্ঞায় যাচ্ছি। বিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান, যে সকল চলকের মান কি করা যায়, সংখ্যায় প্রকাশ করতে হয়, পূর্ণ সংখ্যা ছাড়া প্রকাশ করা সম্ভব নয়, প্রকাশ করা সম্ভব নয়, তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে, তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তার মানে কি পূর্ণ সংখ্যা হতে পারে, অবাস্তব হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন তারা হবে অবিচ্ছিন্ন চলক। তার মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, যে সকল চলকের মান, এখানে রাখতে হবে পূর্ণ সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, পূর্ণ সংখ্যা, এটা পরীক্ষা আসে। আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এটাকে আমরা বলি অবিচ্ছিন্ন চলক। তাহলে এখানে একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক সম্পর্কে, নিচের কোনটি সঠিক? পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, এরকম তোমার বিভিন্ন রকম অংশ আসে। তো তোমাকে এটাকে একটু ভালোভাবে নোটিফাই করে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা এই 2টা কথা। ওকে, এখন তোমার এটা নিয়ে কনফিউশন আর হবে না, আশা করি তোমরা একদম ক্লিয়ারভাবে এটাকে অ্যান্সার করতে পারবে। এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি, চলককে আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রকৃত উচ্চসীমা কি, উচ্চসীমা কি, প্রকৃত নিম্নসীমা কি। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে পরীক্ষা আছে নিচে প্রকৃত উচ্চসীমা, প্রকৃত নিম্নসীমা একটা শব্দের সাথে আমরা পরিচিত। তো এটা অ্যাকচুয়ালি কী জিনিস, এটাকে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে আমরা যখন এইটা অঙ্ক করেছো তোমরা, তখন দেখেছি যে তোমরা এই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 0.5 তুমি যোগ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তুমি প্রকৃত শ্রেণীমান নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা বের করে ফেলো। অ্যাকচুয়ালি প্রসেস কিন্তু এটা না, এটা বের করার জন্য একটা আলাদা প্রসেস আছে, সেই প্রসেসটা নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করব। এবং কি প্রকৃত উচ্চসীমা নিম্নসীমা জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। ওকে, প্রকৃত প্রকৃত নিম্নসীমা যে বুঝবে সে প্রকৃত উচ্চসীমাও বুঝে যাবে। তোমরা একটু গেস করে তো, আমি তো সবসময় পড়াই, একটু গেস করো কি হতে পারে। সময় দিচ্ছি 1 মিনিট। কি হতে পারে এটার অ্যান্সারটা? টায়ার্ড, ভালো লাগে না, অনেক টায়ার্ড। ওকে স্যার, আমার ক্লিয়ার হয়ে গেছে এই 4টা, থ্যাঙ্কস এ লট। ওকে, থ্যাংক ইউ ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলোচনা করব। আরো কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেনগুলো করতে থাকো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কোশ্চেন যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেনগুলো করো, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আনসার করার জন্য। তো প্রকৃত শ্রেণীসীমা নিয়ে একটু আলোচনা করব, তার আগে তোমরা কোনো কোশ্চেন থাকলে করতে পারো। প্রকৃত শ্রেণীসীমা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, কোশ্চেন করো। কোনো বিচ্ছিন্ন শ্রেণী। আচ্ছা, ওকে, কোনো কোশ্চেন যেহেতু তোমাদের নাই, তাহলে আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি। তো তোমার কারো কোনো গেজিং নাই প্রকৃত নিম্নসীমা জিনিসটা কি? আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে তারপর সংখ্যাটা দিই, তাহলে ভালো হবে। প্রকৃত নিম্নসীমা জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে আমরা ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো এখানে হচ্ছে এই 5 থেকে এই 10, 11 থেকে তোমার 11 থেকে কত হবে? 16। ওকে, 10, 11 থেকে 16, এই 17 থেকে 22, না 17, 18, 19, 20, 21, 22, 5 থেকে 10, 11 থেকে 16, 17 থেকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখন এই যে তিনটা সংখ্যা আছে, তো আমরা শিখব প্রকৃত নিম্নসীমা কি। ধরো এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 11 আর ঊর্ধ্বসীমা কত? 16। তাহলে এখন এই শ্রেণীর নিম্নসীমা যদি 11 হয়, আমি জানতে চাচ্ছি এই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা কত। তো এই প্রকৃত নিম্নসীমা জানার জন্য আমরা যে কাজটা করব, এই শ্রেণীর যেই শ্রেণীর আমি প্রকৃত নিম্নসীমা নির্ণয় করব, তার আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং উক্ত শ্রেণীর প্রকৃত নিম্নসীমা এর গড়কে, আবার বুঝো, একটা শ্রেণীর প্রকৃত নিম্নসীমা হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমা, প্রদত্ত নিম্নসীমা, যেটা প্রকৃত নিম্নসীমা না, প্রদত্ত নিম্নসীমা এবং তার পূর্বের শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা এর গড়। কোন শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা এবং তার পূর্বের শ্রেণীর প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে, প্রদত্ত ঊর্ধ্বসীমার গড়। তাহলে গড়কে বলা হয় ওই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা। আর কোন শ্রেণীর প্রকৃত ঊর্ধ্বসীমা কাকে বলবো? ঠিক তার বিপরীতটা। কোন শ্রেণীর, ধরো এই শ্রেণীর প্রকৃত ঊর্ধ্বসীমা, তো প্রকৃত ঊর্ধ্বসীমা হবে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং এটাতে বলছিলাম পূর্ববর্তী, আর এখানে হবে পরবর্তী। কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার গড়, মানে এই দুইটার গড়। কোন এই ঘরের আমার ঊর্ধ্বসীমা বের করব, প্রকৃত ঊর্ধ্বসীমা, এটা কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা, তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার গড় মানকে বলা হয় প্রকৃত ঊর্ধ্বসীমা। তাহলে এটা হবে 16.5 প্রকৃত ঊর্ধ্বসীমা। প্রকৃত নিম্নসীমা হচ্ছে 10.5 আর প্রকৃত ঊর্ধ্বসীমা হচ্ছে 16.5। সংখ্যাটাকে লিখে দেওয়া লাগবে না? তুমি বুঝে গেছো? সংখ্যাকে লিখে দিব? মনে হয় না লেখা দরকার আছে, তোমরা বুঝে গেছো? ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখে দিচ্ছি
কোনো শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা এবং তার পূর্ববর্তী শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা এর গড় কে ওই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা বলে। কোন শ্রেণীর প্রদত্ত, এই যে ইয়া বললো বুঝে নাই, কি যেন ওর নাম, হ্যাপি সৃষ্টি। আচ্ছা সৃষ্টি তুমি আরেকবার দেখো, 5 থেকে আমরা কি বলেছিলাম, 10, 11 থেকে কত, 16, 17 থেকে 22। এখন প্রদত্ত শ্রেণী মানে হচ্ছে যে শ্রেণীটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত শ্রেণী, এটা হচ্ছে প্রদত্ত শ্রেণী মানে কোশ্চেনে যে শ্রেণীটা দেওয়া আছে। তো এই প্রদত্ত শ্রেণীর আর শ্রেণীর শুরুর যে মানটা এটাকে বলা হয় নিম্নসীমা, আর কোনো একটা শ্রেণীর শুরু যে মানটা এটা হচ্ছে নিম্নসীমা, আর পরে যে মানটা লাস্টে যে মানটা এটা ঊর্ধ্বসীমা। তো এটা হচ্ছে প্রদত্ত নিম্নসীমা, এই শ্রেণীর কি 2 নম্বর শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা। আর এটা কি, এটাকে কি বলবো, 1 নম্বর শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা। এটাকে কি বলবো, 2 নম্বর শ্রেণীর 1 নম্বর শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা। তাহলে কোনো শ্রেণীর, এখন তুমি চাচ্ছ এই 2 নম্বর শ্রেণীর প্রকৃত নিম্নসীমা বের করতে, কি চাচ্ছ, প্রদত্ত নিম্নসীমা তো দেওয়াই আছে, যেটা দেওয়া আছে, এখন তুমি চাচ্ছ প্রকৃত কোনটার, 2 নাম্বারটার। তাহলে এই 2 নাম্বারটার জন্য তোমাকে কি করতে হবে, এই তাহলে 2 নাম্বারটা হচ্ছে প্রদত্ত শ্রেণী। তো প্রদত্ত শ্রেণী যেটা তুমি বের করবা, যেটা বের করবে এটা হচ্ছে প্রদত্ত শ্রেণী। তো 2 নাম্বারটা প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা, তাহলে 9, আর 9 না, এটা হচ্ছে 10, সরি, 10 না 11 ছিল, কত ছিল, 5 থেকে 10, 11 থেকে ছিল, 11 ছিল, 11, ওকে। তো প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা কত, 11, এবং এই যে শ্রেণীটা বের করবে এটা হচ্ছে প্রদত্ত শ্রেণী, এবং তার পূর্বের শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা, যে পূর্বের শ্রেণীর যেই ঊর্ধ্বসীমাটা দেওয়া আছে এটাকে বলে প্রদত্ত ঊর্ধ্বসীমা। তো পূর্বের শ্রেণীর প্রদত্ত ঊর্ধ্বসীমা এর গড়, মানে এই সংখ্যা এই সংখ্যা দুইটার গড়, এই গড় তার মানে কত আসবে, 10.5। এই গড়টাই হবে আমার এই যেই শ্রেণীটা বের করতে চাচ্ছে, কোনটার, 2 নাম্বারটা না, এই 2 নাম্বারটার ওই যে শ্রেণীটা বের করতে চাচ্ছে ওই শ্রেণীর, হ্যাঁ, প্রকৃত নিম্নসীমা, এই যে ওই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা 10.5। তার মানে এই ঘরের প্রকৃত নিম্নসীমা হবে 10.5। আবার যদি বলতাম যে এই এই শ্রেণীর প্রকৃত ঊর্ধ্বসীমা কত, এটা তো প্রদত্ত ঊর্ধ্বসীমা 16, কিন্তু প্রকৃত ঊর্ধ্বসীমা কত, তাহলে তুমি কি করবো, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই যে এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা, এই পরবর্তী শ্রেণীর নিম্নসীমা মানে এটা কোন ধরনের, এটা দেওয়া আছে প্রদত্ত নিম্নসীমা। তো কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং তার পরবর্তী শ্রেণীর প্রদত্ত নিম্নসীমা, 16 যোগ 17, তাহলে তাদের গড়, তাহলে বাই 2, তার মানে আসবে 16.5। তাহলে এইটা হবে এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হবে, প্রকৃত ঊর্ধ্বসীমা হবে 16.5। তাহলে একইভাবে হচ্ছে বাকিগুলাকে বের করার জন্য এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা একটু বড়, আমরা টেকনিক্যালি কাজ করি, সূত্রটাকে চাইলে লিখে দিতে পারি। আচ্ছা কটা বাজে, আর কি ক্লাসকে রান করবো নাকি আরও রান করবো কিনা, আনসার চাচ্ছি, অ্যান্সার চাচ্ছি, আর রান করবো কিনা নাকি এখানে স্টপ করে রাখবো। অ্যান্সার, গড় মধ্যক প্রচুরক কি আজকে আলোচনা করব নাকি বেসিক আরও আলোচনা করব, তাড়াতাড়ি কমেন্টস, আমার কিন্তু আবার 9:30 আরেক জায়গায় ক্লাস আছে, কমেন্টস ফার্স্ট, কি আলোচনা করব। ওকে, একজন লিখছে নো মোর টুডে, স্যার আমার কোশ্চেনের অ্যান্সারটা দেন প্লিজ, হচ্ছে 16.5, থ্যাংকস অল। এনিওয়ান, আজকে কি আর রান করবো নাকি পড়বো, নেক্সট পড়বে বাকিগুলো আলোচনা করব। আরও অনেক কিছু আছে পড়ানোর মতো, অসংখ্য জিনিস বাকি আছে।
অনেক পড়া আছে, তবে আধা ঘন্টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম বিসিক। হ্যাঁ 22টা 55, মানে হচ্ছে 9টা বেজে যাবে এখনই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। তোমরা ক্লাস সব বুঝছো তো নাকি? ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো। হ্যাঁ।